সম্মানের ভয়ে আমি প্রেগনেন্সিটা সে আমাকে বাধ্য করে হসপিটালে নিয়ে আমাকে একটা ডিএমসির মাধ্যমে প্রেগনেন্সিটা নষ্ট করে দেয়। সে যে নেশাগ্রস্ত এটা আমি জানতাম না। ওই টাইমে আবার আমার প্রেগনেন্সি ধরা পড়ছে। আসসালামু আলাইকুম, আমি সেরাজুম মুনিরা, হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনালের টাঙ্গাইল জেলা শাখার সেক্রেটারি বলছিলাম। আপনার আমার সামনে একজন নির্যাতিতা নারী দেখতে পাচ্ছেন, তার বিষয়ে আমি আজকে আপনাদের জানাবো। আচ্ছা ম্যাম, আপনার নাম এবং পরিচয়টা বলেন। জি, আমার নাম ইয়াসমিন সুলতানা হ্যাপি। আমার বাবা মৃত ইয়াসিন খান। আমার বাসা টাঙ্গাইল বিশ্বের বাড়িতে। আপনার হাজবেন্ডের নাম? নাজমুল হোসেন, গ্রাম বাবার নাম আক্কেল হোসেন, গ্রাম জামুরকি, পশ্চিম পাড়া। আচ্ছা, আপনার বিয়ে হয়েছে কতদিন যাবত? 10 বছর চলতেছে। এখন আপনার কি অ্যারেঞ্জ ম্যারেজ নাকি আপনি লাভ ম্যারেজ করছেন? আচ্ছা, এখন আপনার সমস্যাটা আপনি একটু বলেন। জি, আমার যখন বিয়ে হয়, বিয়ে করার পর থেকে মোটামুটি 1 থেকে 1.5 মাস মোটামুটি ভালোই চলতেছিল। মানে আমরা যেহেতু লাভ ম্যারেজ করছি, ওদের ফ্যামিলিতে আমার বিয়েটা গোপন ছিল, মানে ওর তরফ থেকেই গোপন ছিল। শুধু 1.5 মাস পরে আমার মাকে জানানো হয়, কারণ আমাদের মানে জীবন ওর সাথে আমার মানে একসাথে থাকার জন্য আমার যে কোনো একটা জায়গা দরকার। তো আমার মাকে জানানো হয়। জানানোর পরে আমার মার বাসায়ও 1 বছর আসা যাওয়া করে। এই 1 বছরের মধ্যে মোটামুটি বিয়ের প্রথমই ও আমার কাছে একটা বাইক দাবি করে। বাইক দাবি করে, মানে বাইক দাবি বলতে যে সে আমাকে একটা মানসিক টর্চার করে, এবং আমি যদি বাইক দেওয়া অস্বীকার করি তখন সে আমার গায়ে হাতও তুলে। তো যেহেতু আমার গায়ে হাত তুলছে, এটা আমার ফ্যামিলিও মানে দেখছে, এবং তারা এটা নিয়ে একটা মানে মানে মারছে যে আমাকে, তখন আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিছে। তো তখন এই অবস্থায় আমি ওই বাইকটা দেওয়ার জন্য তাকে রাজি হই। তো বাইকটা কিভাবে দিলাম, যে আমার বাবা মৃত, যেহেতু আমার 2 বোনের নামে সম্পদ ছিল, সেগুলা বিক্রি করা আমার ব্যাংক অ্যাকাউন্টে আমার 5 লক্ষ টাকা ছিল। সেই টাকাটা তুলে তাকে আমি দেই। তারপরে এভাবে 3 লক্ষ টাকা দিয়ে আমি বাইক কিনে দিলাম তাকে। বাইক কিনে দেওয়ার পরে মোটামুটি কয়েকদিন সে আমার সাথে ভালো। আবার যখন সে যে নেশাগ্রস্ত এটা আমি জানতাম না। তো সে নেশা করার জন্য এখন আমার কাছে টাকা চায়। তো আমি যে টাকাটা আবার রেখে দিছি, ওটা ফিক্সড করা না। সে বলতেছে যে ওই টাকাটা ফিক্সড রাখার দরকার নাই, তুমি এভাবেই রেখে দাও। তো তার কথা আমি ওভাবেই রেখে দিলাম। সে যেভাবে বলতেছে আমি সেভাবেই করতেছি, কারণ সে আমাকে শারীরিক মানসিক হেনস্থা করতেছে, মারধর করতেছে। আমি ভয় পাইতেছি, আমার ফ্যামিলিকে আমি ভালো করে কিছু বুঝাইতে পারতেছি না, যেহেতু আমি লাভ ম্যারেজ করছি। তাদের কাছে আমি কোন মুখে এটা বলবো যে আমি এরকম সিচুয়েশনে আছি। কিন্তু আমার ফ্যামিলি বুঝতেছে, আমার মা বুঝতেছে যে আমি খুব বিপদেই আছি। কিন্তু আমি সংসার করব বলতেছি তাদের, এর জন্য তারা আমাকে আর ওইভাবে শক্ত করে আর কিছু বলে নাই যে তুই সরে আয় এখান থেকে। তারপর এভাবে মনে করেন যে মোটামুটি 1 বছর ধরে আরো যে আমার কাছে 2 লক্ষ টাকার হলো, সেই 2 লক্ষ টাকা সে কখনো বলতেছে যে আমার বাবার টাকা ধার দরকার, আমাকে কিছু টাকা দাও, আমি দিয়ে দেব। পরে এটা বলে সে 50,000 টাকা নেয়, আবার এভাবে আরো 50,000 টাকা নেয়, এভাবে 1 লাখ। তারপরে যে আরো 1 লাখ রইলো, সেটা দিয়ে সে মাঝে মাঝে আমার কাছে 5,000, 10,000, 15,000, 20,000, কখনো শপিং করার জন্য, কখনো নেশা করার জন্য, কখনো বাইকে তেল ভরার জন্য, মানে আমাকে বলে বলে নিতেছে যে আমি এটা করব। তো নেশা করে করে আমার কাছে আসে, আমাকে মারধর করে। তো এই অবস্থায় Subscribe মোটামুটি to আমার our 5 লক্ষ channel. টাকা শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পরে এখন আমার যে বাড়িতে যে ভিটা ছিল আমার বোনের আর আমার, তখন ও আমাকে পরামর্শ দিতেছে যে এখন তো আমাদের কাছে টাকা নেই, তখন আমার বিয়ের 1 বছর। ওই টাইমে আবার আমার প্রেগনেন্সি ধরা পড়ছে। তখন সেই প্রেগনেন্সিটা নষ্ট করার জন্য সে আমাকে বলে যে তুই যদি প্রেগনেন্সি নষ্ট না করস, তুই আমাকেও পাবি না, তোর নামে আমি মিথ্যা বদনাম দেব, বলবো যে এটা আমার সন্তান না। তখন আমি এক পর্যায়ে মানে আমি একটা খুব একটা খারাপ পরিস্থিতিতে পড়ে, মান সম্মানের ভয়ে তার কথায় যে থাক তাকেও হারাবো না, মান সম্মানের ভয়ে আমি প্রেগনেন্সিটা সে আমাকে বাধ্য করে হসপিটালে নিয়ে আমাকে একটা ডিএমসির মাধ্যমে প্রেগনেন্সিটা নষ্ট করে দেয়। তারপরে আমি খুব অসুস্থ হয়ে পড়ি। এভাবে আমার কিছুদিন কাটে। তারপরে তার মধ্যে সে আমাকে মানসিক চাপ দিতেছে যে তুমি ওই জায়গাটা বিক্রি করে আনো, আমি চলবো কি করে, আমরা চলবো কি করে, আমি তখন ইনকাম, সে ব্যাচেলার ছিল। পরে ওই পরিস্থিতিতে
আমি হচ্ছে বাধ্য হয়ে আমার মাকে বললাম যে মা আমি ভিটাটা তাহলে বিক্রি করে দিই, আমার বোনকেও বললাম যে ভিটা বিক্রি করে দিই। ওরা আর বুঝতেছে না যে আমি এই সিচুয়েশনের জন্য আমি বিক্রি করতেছি। তখন আমার বোন বলল যে ঠিক আছে, আমারও টাকা দরকার, তাহলে তোর অংশটুকু তুই নিয়ে নিস, আমারটুকু, কারণ আমরা যেহেতু গ্রামে যাই না, ওইখানে আমাদের চাচাতো ভাই আমাদের কাছ থেকে 2 লক্ষ টাকা বাবদ আমাদের ভিটাটা নিয়ে নিল। পরে সেই যে 1 লক্ষ টাকা ছিল সেইটাও ও ওইভাবে 10,000, 15,000, 20,000, আমি এমন একটা অবস্থায় ছিলাম আমার ফ্যামিলিকে আমি বলতে পারি নাই, কিন্তু আমি যে কষ্টে আছি এটা তারা বুঝতেছিল, কিন্তু টাকা পয়সা যে এইভাবে নিতেছে আমার কাছ থেকে এটা তারা বুঝতে পারে নাই বা আমিও Subscribe বুঝি to নাই our ততটুকু। channel. পরে যখন সব শেষ আমার শূন্য, তখন হচ্ছে আমার আবার আরেকটা প্রেগনেন্সি হয়। তখন ওইভাবে হচ্ছে আবারও হচ্ছে আমাকে আবার অ্যাবর্শন করায়। অ্যাবর্শন করানোর পরে তখন আমি আরো শারীরিকভাবে এমন অসুস্থ হয়ে যাই, আমি একদম কাঠি হয়ে যাই, আমি একটা মৃত্যুশয্যায় হয়ে যাই। আমাকে ডাক্তাররা আচ্ছা, আপনি যে পরপর ২ বার কনসেপ্ট করলেন এবং পরপর ২ বার আপনার হাসব্যান্ড আপনাকে বাচ্চাটা অ্যাবর্শন করাইলো। এই বিষয়টা নিয়ে আপনার পরিবার অথবা আপনার শ্বশুরবাড়ির পরিবার তাদের কি আপনি অবগত করেছিলেন? তারা কি জানতো বিষয়টা? হ্যাঁ, হসপিটালে যখন ভর্তি হই আমি ডিএমসি করার জন্য, তখন আমার কাছে কোনো টাকা ছিল না। তখন আমাকে হচ্ছে আম আমার হাসব্যান্ড হচ্ছে তার বাবাকে দিয়ে ফোন দেওয়ায়। কেন ফোন দেওয়ায়? যে ওই যে আমার কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছিল ধার, সেটা তো আর তারা আমাকে ফেরত দেয় নাই। তখন আমাকে বলতেছে যে আব্বার কাছে টাকা চাও। যে আমি এই বাচ্চা নষ্ট করার ব্যাপারে ডিএমসি করার জন্য আসছি। আমার কাছে টাকা নেই এখন। সজলের কাছেও টাকা নেই। মানে নাজমুল হোসেন, সজলও। নাজমুল হোসেনের কাছেও টাকা নাই। তাহলে হচ্ছে আপনি একটু টাকার ব্যবস্থা করে আমাকে দেন। তখন উনি হচ্ছে আমাকে সম্ভবত ৫ থেকে ৬ হাজার টাকা, সম্ভবত আমার আনুমানিক আইডিয়া, যে ওইরকম একটা অ্যামাউন্টের টাকা দেয়। তখন ওই টাকাটা দিয়ে তখন হচ্ছে আমাকে বলতে তার ছেলের কাছে দেয়। আমাকে দিয়ে সে বলায় আমার হাসব্যান্ড যাতে সে, কারণ তার ছেলে যে নেশাগ্রস্ত সেটা কিন্তু তারা জানে যে নেশা করে। তারা হয়তো ভাবতে পারে যে নেশা করার জন্য টাকা নিতেছে, এর জন্য হয়তোবা হয়তো আমাকে দিয়ে বলাইছে। তো এইভাবে হচ্ছে আমাকে ওইভাবে, হ্যাঁ, আমার শ্বশুর জানতো বিষয়টা যে আমার করা হয়েছে, এবং ওর ভাগ্নে ছিল সাথে। ওর ভাগ্নের নাম রাব্বি, চাচাতো বোনের ছেলে। সে আমার সাথে, আমরা যে এক বেডে ছিলাম ডিএমসি করার পরে, তখন ওই ভাগ্নেটা ওর সাথেই ছিল। আমরা 3 জন একসাথেই মানে হসপিটালের বেডে এক রাত করছি। তারপর এভাবে আস্তে আস্তে এক পর্যায়ে যেহেতু আমার টাকা শূন্য হয়ে গেলাম আমি, তখন তো আর আমাকে আরো ভালো লাগতেছে না ওর। মানে ও আমার শারীরিক Subscribe to শারীরিক our সবকিছু channel. লোভ ধরতেছে। আম, আমার এটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে না। আমি একটা বয়স্ক নারী, আমাকে বিয়ে করছে, আমি অসুন্দর, আমার প্রতি তার কোনো আকর্ষণ কমে যেতেছে, এগুলি সবকিছু সে মানে সরাসরি বলতেছে। আর আমার কাছে যেটা আমি তখন বলতেছি যে আমি এখন কোথায় যেয়ে তাহলে দাঁড়াবো, আমার তো এখন আমি ফ্যামিলি সাপোর্ট নিতে পারবো না, কারণ টাকা আমি তোমাকে সব দিয়ে দিছি, আর আমার তো বাবা নাই, আমি কার কাছে যেয়ে দাঁড়াবো, তুমি আমার জন্য কিছু করো। তখন সে বলে যে আমার তো এখন কোনো কিছু করার নাই। তো এইগুলি এই অবস্থাতে মোটামুটি আমাকে সে মানসিক টর্চার করে এক পর্যায়ে আমার বাসা থেকে বের হয়ে যায়। তারপরে এদিক দিয়ে তার মা বাবাকে বলে যে তোমরা গোপনে হচ্ছে এভাবে আমার বিদেশে যাওয়ার ব্যবস্থা করো। তখন হচ্ছে গোপনে তাকে বিদেশে পাঠিয়ে দেয়। তারপরে বিদেশে যাওয়ার পরে আমি এক পর্যায়ে কান্নাকাটি করে তার সাথে হচ্ছে একটা সুসম্পর্ক করে যে আমার সংসারটা টিকে থাক, আম সুসম্পর্ক করে তার সাথে আমার মোটামুটি 3 থেকে 3.5 বছরের মতো একটা মোটামুটি খরচ দেওয়া, মানে না দেওয়ার মতো খরচ দেওয়া, সেটা দিয়ে আমাকে এভাবে ভরণ-পোষণ করতে থাকে। তো সে আমাকে হচ্ছে, আমি তখন তারা জানে যে আমার যে প্রেগন্যান্সি নষ্ট করার কারণে মনে হয় আমি আর বাচ্চা হবে না আমার, এটা তারা ভাবছে। এবং তার মা বলছে যে ও হচ্ছে ওর জরায়ু নাই, ওর জরায়ু কেটে ফেলে দিছে, ও আর বাচ্চা হবে না ওর, তুই ওকে ছেড়ে দে। হ্যাঁ, এটা বলে ওকে বিদেশ থেকে নিয়ে আসে 3 বছর পরে। বিদেশ থেকে নিয়ে আসার পরে তারপরে হচ্ছে ওকে ছাড়া খাড়া করানোর জন্য দেশেই নিয়ে আসা। তখন আমি এক পর্যায়ে 11 দিন পর, দেশে আসার পরে 11 দিন পর তার সাথে আমার দেখা হয়। আমরা স্বামী স্ত্রী হিসাবে একসাথে জীবনযাপন করতেছিলাম সামনে একটা বাসা ভাড়া করে। তো সেখানে আমার বাচ্চা কনসেপ্ট করে, কিন্তু আমার স্বামী জানতো যে আমি আর বাচ্চা মা হব না। কিন্তু সেখানে আমার সাথে একটা ডিল থাকে, তুমি যদি মা না হতে পারো তাহলে কিন্তু আমি তোমাকে রাখবো না। তখন আমি বলি তুমি আমার কাছে ডিল নিয়ে এসো না, বাচ্চা হওয়ার ডিল নিয়ে এসো না, ডিল ছাড়া তুমি এসো আমার কাছে। তখন হচ্ছে সে আমার কাছে আসে, আসার পরে আল্লাহর রহমতে
আমার প্রেগনেন্সি আসে। আর, সেই প্রেগনেন্সি আমার সন্তান আনাস। তো তারা একদম থপকায়া যায় যে এটা তো হওয়ার কথা ছিল না, কিভাবে হলো। আহ, তো